সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে বানাবো টক ঝাল আচার। তো তার জন্য আমি কিন্তু আম কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি সর্ষে আর 5 ফোড়ন। তো এইগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখবো। তো দেখো, এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু সেন্ট বেরোলে তারপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তো সেই জন্য অপেক্ষা করছি। তো এইবার দেখো, আমি কিন্তু দিয়ে দেব ওই গুঁড়িয়ে রাখা সমস্ত মশলাটা, 5 ফোড়ন আর সর্ষে যে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো দিয়েছি, দেখো দেওয়ার পরে এটা একটু তেলটার সাথে ফুটে উঠছে। এবার আমি কিন্তু সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব নর্মাল লবণ, আর দেব বিট লবণ। নর্মাল লবণ দিয়ে দিলাম, আর আম যেহেতু টক তাই সেই পরিমাণ বুঝে কিন্তু দিতে হবে। আর এবার দেখো, বিট লবণ দিয়ে দিয়েছি, আর ওই ছোট্ট চামচের 1.5 চামচের মতো নর্মাল লবণ দিয়েছি, আর এটা এখানে 3 চামচের মতো বিট লবণ দিলাম। আর বিট লবণটা দিলে আচারের টেস্টটা আরও সুন্দর হয়। তো 2 রকম লবণই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে আমি দেখো একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমার মনে হলো হলুদটা একটু কম হয়েছে, তো আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। তো দেখো, এবার কিন্তু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দেব পরিমাণ মতো, যাতে একটু লাল লাল দেখতে হয়। তো আর একটু ঝাল, এটা যেহেতু টক ঝাল আচার, মিষ্টি দেবো না, কিন্তু টক ঝাল আচার, সেজন্য। তো এখন দেখো, কেটে রাখা সমস্ত মশলাগুলো কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। তো এখন সমস্ত কেটে রাখা আমগুলো আর কি দিয়ে দেবো। তো আমগুলোকে দেখো এবার কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে, আর একদম কিন্তু লো আছে এটা করতে হবে। তা না হলে কিন্তু যেহেতু মশলা দেওয়া আছে, তো তলায় বসে যাবে। সেই জন্য সবসময় অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আর কিন্তু একদম লো আছে আমার, গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। তো দেখো, আবারও কিন্তু নাড়াচাড়া করছি। এটা বেশিক্ষণ এমনি রাখা যাবে না, সবসময় অনবরত কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না তেলের মধ্যে এই আমটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ কিন্তু এভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। তো তেজপাতাগুলো দেখো, তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমটা তেলের মধ্যেই ভাজা ভাজা মতো হয়ে যাবে, অর্থাৎ সিদ্ধ মতো হয়ে যাবে। আলাদা করে কিন্তু সিদ্ধ করতে হবে না। তো এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করছি, আর এইভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ওই আমটাকে সিদ্ধ করতে হবে তো তেলের মধ্যেই। আর কিন্তু ঠান্ডা না হলে কিন্তু এটা কোনো জার বা বয়ামে রাখা চলবে না। আর এই আম তেলটা আর কি আচার, টক ঝাল আচারটা আর কি একটা কিন্তু কাঁচের বয়ামে রাখলেই হবে। আর দেখতে হবে যে তেলটা যাতে এই আচারের আচার আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে। অনেক সময় হয়তো আচারটা তৈরি করার পর তেল একটু কমও হতে পারে, তখন কিন্তু ওই তেলটা আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু তেলটাকে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে আচারের মধ্যে ঢেলে দিতে পারা যায়। তাতে কিন্তু আচারটা সারা বছরই সংরক্ষণ থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। এই তেল আমটা যদি তুমি রোদ্দুরে না দাও, তাও কোনো কিছু অসুবিধা হবে না, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যাতে আমটা ডুবে থাকে। আমটা যদি ডুবে থাকে আর ফোটানো তেল ঢেলে রেখে কমে গেলে আবার যদি তেল ঢেলে ঠান্ডা করে রাখতে পারো, তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। এইভাবে কিন্তু সারা বছর রেখে দেওয়া যাবে। আর তেজপাতাগুলো দেখো কাজ উঠে গেছে, আর কোনো প্রয়োজন নেই, সেজন্য তেজপাতাগুলো তুলে ফেললাম। আর বাকি যে মশলাটা ভেজে রেখেছিলাম, হাফটা তো প্রথমে দিয়েছিলাম, তো বাকি মশলাটাও দিয়ে দিলাম। আর মোটামুটি আমার কিন্তু আচারটা এবার রেডি হয়ে গেছে। আর একটু হালকা হাতে করছি, তাও দেখো নাড়াচাড়া না করলে কিন্তু তলায় যেহেতু অনেকটা মশলা দেওয়া আছে, তো মশলাগুলো ধরে যাবে। সেজন্য কিন্তু আমি নাড়াচাড়া করছি এভাবে অনবরত। তো দেখো, আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ বেশিক্ষণ আবার ফোটানো যাবে না, আর এটা তলায় ঢালে ধরে যাবে কিন্তু। সেই জন্য। আর আমার আচারটা রেডি হয়ে গেছে, আমটা সিদ্ধও হয়ে গেছে।
তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর কিন্তু তাও মানে একটা বুদবুদ হচ্ছে আর কি, যেহেতু তেল তো অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে গরম থাকে। দেখো পুরো এখন ঠান্ডা, মানে ঠান্ডা হওয়ার মতো করেছি, কিন্তু এখনও ঠান্ডা হয়নি। তাই যখন ঠান্ডা হবে পুরো আমের আচারটা একটা বয়ামের মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে ঢেলে রাখলেই সারা বছর সংরক্ষণ থাকবে। তবে কিন্তু দেখতে হবে যে আমগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকে। তো কত সুন্দর কালার এসেছে দেখো। হয়তো এই কালারটা একটু মানে ক্যামেরায় লাগছে হালকা হলুদ, কিন্তু ভালোই হলুদ মানে দিয়েছি। তো সেই জন্য একদম সাদা সাদা নয়, ভালোই হলুদ হলুদ কালারের লাগছে। আর এর মধ্যে লাল লঙ্কা গুঁড়োও দিয়েছি। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি নয়, কিন্তু টক ঝাল আচার। তো সেই জন্য দেখো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি এটা একটা কাঁচের বয়ামে রেখে দেব। আর এই মানে আমটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, আর তাহলে আর রোদে দেওয়ার ঝামেলা না করলেও চলবে। তো দেখো আমার কিন্তু আমটা মানে এই আমটা আর কি পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর একটা কাঁচের বয়ামে আমি এটা রেখে দিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো। তো দেখো আম তেলটা আমি এখন কিন্তু একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর সব সময় খেয়াল রাখতে হবে যে তেলটা মানে আমগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকে। তো সেই জন্য আমি এগুলো তুলে দেখছি। আর যদি অনেক সময় মানে তেলটা একটু কম মনে হয়, তখন কিন্তু আবার একটু তেল ফুটিয়ে এই ঠান্ডা করে এই বয়ামে ঢেলে দেওয়া যায়। আর যদি কিন্তু তেলের থেকে বাইরে থাকে আম, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে তেলের মধ্যে আমটা যাতে ডুবে থাকে। তো আমার কিন্তু পরিমাণে তেলটা ঠিকই দেওয়া হয়েছিল, তাই আমাকে আর এক্সট্রা করে তেল মানে গরম করে আর দিতে হয়নি। এই তেলটা মানে পুরো ঢেলে নেওয়ার পরে আমটা পুরো ডুবেছিল। তো দেখো আস্তে আস্তে এখন তেলটা ঢেলে নিচ্ছি, আর সমস্ত মশলাগুলোও কিন্তু আমি এভাবে চেনে চেনে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাত দিইনি। দেখো এখন পুরো সবটা ঢালা হয়ে গেছে, আর আমার কিন্তু আমটা তেলের মধ্যে ডুবে আছে। আর এভাবে থাকলে কিন্তু তুমি রোদ্রে দাও আর না দাও কোনো অসুবিধা হবে না, রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর এভাবে আমটাকে তুমি সংরক্ষণ করে রাখতে পারবে। তো আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, টাটা।